বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর পাঠ্যের মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের আজ তৃতীয় ক্লাস। প্রথম এবং দ্বিতীয় ক্লাসের যে লিঙ্ক দুটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারো। আজকের পাঠে আমরা কি হলো হাত চালাও বাছা এখান থেকে শুরু করে কে তো না এলে বেরুনো নেই কে যেন বলে, এই অংশটুকু সম্পর্কে বিস্তৃতভাবে দেখে নেব প্রত্যেকটি লাইন ধরে, এবং তার সঙ্গে শব্দের যে বিস্তৃত রূপ রয়েছে অর্থগত দিক থেকে সেগুলি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ভাত গল্পের যে অন্তর্নিহিত সুর, এই অংশের যে এই পাঠের যে অংশগুলোর মধ্যে নিমজ্জিত রয়েছে আমরা সেগুলিকেও একবার খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা লক্ষ্য করেছিলাম উৎসব বাসিনীকে সঙ্গে নিয়ে বাসিনীর মনিব বাড়িতে গিয়েছিল, কারণ বাসিনীর কাছ থেকে শুনেছিল তার মনিব বাড়িতে হেলা ঢালা ভাত, অর্থাৎ অন্যের প্রাচুর্য। তাই উৎসব সব হারিয়ে সেই বাড়িতে গিয়ে পৌঁছল যদি এক মুঠো অন্ন জোটে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল সে বাড়ির বুড়ো কর্তা, যে মৃত্যু মুখে, যার লিভারে ক্যান্সার, সে মতো অবস্থায় তাকে বাঁচিয়ে তোলার স্বার্থে এক মহাযজ্ঞের আয়োজন হয়েছে। এই মহাযজ্ঞের অংশীদার হলো উৎসব সেখানে। তবে উৎসবের যজ্ঞ একটু অন্যরকম। তার পেটের মধ্যে ক্ষুধার রাক্ষস প্রতিক্ষণেই কিছু অন্ন পেতে চায়। তার মনের মধ্যে তার স্বজন হারানোর যন্ত্রণা প্রতিক্ষণেই দানা বেঁধে থাকে, তা জেগে ওঠে। তাই উৎসব খুঁজে নিতে চায় সেই বাধাভূমি, যে বাধাভূমি থেকে এত অন্ন বড় বাড়িতে আসে। আর সেই উদ্দেশ্য নিয়েই উৎসব পৌঁছে গিয়েছিল বড় বাড়িতে। কিন্তু বড় বাড়ির মানুষগুলো বড় বিচিত্র। এই অন্নহীন বুভুক্ষ মানুষটিকে দিয়ে তারা কাঠ কাটিয়ে নেয়। আগে কাজ করতে হবে, তারপর খাবার, তার আগে কোনো মতেই নয়। আমরা দেখেছিলাম শেষ লাইনে, যেখানে কিনা উৎসব তার ফেলে আসা দিনগুলির কথা আরেকবার মনে করবার চেষ্টা করছে। এক কথায় স্মৃতির মন্থন। সেই কৌটোখানি, যে কৌটোখানি সে সতীশ মিস্ত্রির কাছ থেকে এনেছিল। একথা ভাবতে ভাবতে খানিকটা থমকে দাঁড়ায় উৎসব। কাঠ কাটা থামিয়ে দেয় সে। এমন সময় বড় পিসিমা তা দেখে বলে, কি হলো, হাত চালাও বাছা। ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় পিসিমা অনেকটা খিটিমিটির স্বরে চিৎকার করে মেজাজের সঙ্গে তাকে বলে ওঠে, এভাবে দাঁড়িয়ে কেন? আসলে মাঝে মাঝে উৎসব নিজের মধ্যে হারিয়ে যায়। তাই উৎসব হারিয়ে গিয়ে তার কাছের মানুষগুলোকে আরেকবার খুঁজে পাওয়ার চেষ্টা করে। সেই দিনগুলো, যে দিনগুলিতে হয়তো যন্ত্রণা ছিল, কিন্তু স্বজনকে পাশে পাবার আনন্দ ছিল। বড় খিদে লেগেছে মা, এই কথা শোনো, বা এই শোনো কথা। ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। তান্ত্রিক বিধান দিয়েছে কি, সর্বস্ব রেধে রাখতে হবে, হোমযজ্ঞ হয়ে গেলে তারপর খাওয়া। কিন্তু এই মানুষটি অত শত বোঝে না। তার বড় খিদে লেগেছে, সে যে অনেকদিন খায়নি কিছু। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ফুটন্ত ভাতের গন্ধ যখন উৎসবের নাকে এসে পৌঁছয়, তা বড় তাকে উতলা করে। তাকে মনে করিয়ে দেয় সেই দুর্যোগের রাতের কথা, যে রাতে তারা পেট ভরে খেয়েছিল। ভাতের গন্ধ তাকে উতলা করে, তাকে মনে করিয়ে দেয় যে স্বজন তার পাশে আর নেই। এই সময়ে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে ধুতে এসেছিল উঠোনে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে। দেরি করো না মোটে, এই পিশাচের বাড়ি কেমন তা জানুনি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। অর্থাৎ এই বাড়িকে, এই বড় বাড়িকে, আপাত দৃষ্টিতে বড় বাড়ি, মনগুলো বড় সংকীর্ণ,
তাই পিশাচের বাড়ি বলেছে বাসিনী এই বাড়িকে। আসলে তারা গরিবের গত সস্তা দেখে, দরিদ্র মানুষকে তারা খাটিয়ে নিতে চায়, বিনিময়ে কিছু দিতে চায় না। কে মরতেছে? হ্যাঁ, বাসিনী। উৎসব তখন জিজ্ঞাসা করে বাসিনীকে, তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে নে? ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি, কর্তা মোলে পরে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনী নই, তেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। সুতরাং এই জায়গায় আমরা লক্ষ্য করলাম বাসিনী নামে এই চরিত্রের এই বাড়ির মানুষগুলোর প্রতি একটা রোষ, একটা ক্ষোভ তা দানা বেঁধে আছে। পাশাপাশি ওই তেকেলে বুড়ো, অর্থাৎ তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এমন বুড়ো, যে কিনা মৃত্যু মুখে পতিত হয়েছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য যে হোমযজ্ঞ হচ্ছে তা অর্থহীন, তা বাসিনীর বুঝতে অসুবিধা হয়নি। এবং পাশাপাশি সে যেন প্রস্তুত হয়ে আছে যে ওই বুড়ো কর্তার যে ঘাস ঝি, তার প্রতিও একটা রোষ। বুড়ো কর্তা মরে গেলে তা মিটিয়ে নেবে বাসিনী। বাসিনী চরিত্রের এই জায়গা থেকে আমরা খানিকটা দৃষ্টিভঙ্গি খুঁজে পাই যে তার মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণতা কাজ করছে, পাশাপাশি বড় বাড়ির প্রতি তার রোষ তাও প্রকাশ পেল। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, একটা যজ্ঞি বটে, সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি গেড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসবের মনের মধ্যে এই কথাগুলো দানা বাঁধে যে সব নাকি বাদার দৌলতে, এদের বাড়িতে এত চাল তরকারি। কিন্তু কথা হলো উৎসব যে বাড়িতে থাকে, যে বাদায় থাকে, সেই বাদায় শুধুমাত্র গুগলি গেড়ি, কচু শাক আর শুকনো শাক ছাড়া তাদের তো আর কিছু জোটে না। অন্ন রোজ জোটে না, তাদের ভাত খেতে পায় না তারা রোজ। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গভর ভরুক, কিন্তু সাগরের শিশির পড়ে, উৎসব টের পায় না কিছুই। আবার সে ফিরে আসে। আসলে ক্ষুধার্ত মানুষটি, দীর্ঘদিনের বুভুক্ষ এই মানুষটির পেটে ওই ছাতুটুকু তেমন কিছুই নয়। এ যেন অগ্নিতে ঘৃতাহুতির ন্যায় হয়ে দাঁড়ায়। উৎসব আবার ফিরে আসে, আবার কাটতে শুরু করে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাটলে হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না তুলতে হবে। মেজ বউ চিৎকার করে বলে দেয় বাসিনীকে উদ্দেশ্য করে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? জিজ্ঞাসা করলো, মাছের ঘরে সব হলো? মাছের ঘর, ভাতের ঘর, সমস্ত ঘর পৃথক পৃথক, সেখানে রান্না বান্না কতখানি কি হয়েছে সব জিজ্ঞাসা করতে থাকে বড় বউ। আসলে সে তত্ত্বাবধান করছে সমস্ত দিক। উদ্দেশ্য একটাই, সব রান্না বাড়া করে তুলে রাখা, তারপর হোমযজ্ঞ হয়ে গেলে সুব্যবস্থা হবে খাওয়া দাওয়ার। কিন্তু ঘটনাক্রমে কি হলো আমরা তাই দেখে নেব এবার। এই অবস্থা চলছে যখন বাড়ির প্রত্যেকটি মানুষ খানিকটা হলেও চিন্তিত, কি হবে, তখন কি হলো? এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথাগুলি শুনে? খাওয়া হবে, ভাতের স্বাদ পাবে সে, ভাত খাবে সে। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গা গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন মহানাম শতপতি তো এলো, তখন কালীঘাটে ওদের ছড়া ছেড়ে দিও, অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব ওর কাছের মানুষগুলোর শ্রাদ্ধ শান্তি করবে কলকাতায়। মহানাম শতপতি তো এলো না, এলে পরে নদীর পাড়ে ষাঁড়বন্দি ছড়াদ হবে। উৎসব কালীঘাটে ছড়াদ সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরলেও মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত করছে দেখো। আসলে কথাটি হলো, উৎসব সে আবার বেঁচে থাকতে চাইছে, আবার সে মানুষ হতে চাইছে প্রেত থেকে। তার সব কিছু হারিয়ে গেছে ঠিকই, কিন্তু সেই হারিয়ে যাওয়ার মধ্য থেকেও তিনি বেঁচে থেকে আপন সত্তাকে খুঁজে নিতে চায়। তাই কলকাতায় এসেছে যখন, কালীঘাটে একবার তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি সেরে নেবে। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। উৎসবের মনের মধ্যে এই কথাগুলি আবার ঘুরপাক খেতে শুরু করে। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছে, চোর ডাকাতে নেবে না,
দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, ভাত খেতে দিলে না উৎসবকে। সতীশবাবু তাকে ভাত খেতে দিল না। তোকে একলা দিলে চলবে? সতীশবাবু কাছে গিয়ে উৎসব চেয়েছিল এক মুঠো ভাত। তখন সতীশবাবু কি বলেছিল? তোকে একলা ভাত দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না, সমস্ত লোক এসে জুটবে সেখানে, অনাহার ক্লিষ্ট অসংখ্য মানুষ উৎসবের মতন তারা এসে জুটবে সতীশবাবুর কাছে। তাই সতীশবাবু তাকেও ভাত দিল না। অথচ সতীশবাবুর জন্য এই মানুষটি কেঁদেছে। সতীশবাবুর জমি যখন হারিয়ে যাচ্ছে, দুর্যোগে যখন সতীশবাবুর জমির ধান নষ্ট হয়েছে, তখন চোখের জল ফেলেছে উৎসব। এ হলো ভগবানের মার। সতীশবাবু বুঝিয়ে বলে উৎসবকে, এটা ভগবানের মার, এর চোট থেকে তোরে বাঁচাতে পারি। উৎসবকে উদ্দেশ্য করে বলে, এর মার থেকে তোকে কি বাঁচাতে পারি? বাঁচাতে পারি না। অর্থাৎ ঈশ্বরের দোহাই দিয়ে এই অসংখ্য সম্পত্তির মানুষেরা, সর্বহারা নিঃশেষ হওয়া এই মানুষদের জন্য এতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিতেও কুণ্ঠিত হয়। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আতপেটা সিকি উপোসের শুরু। ভাত পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়ে গেছে, দুঃখ তো ওর হয়নি। ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, কত গরু মোষ ভেসে গেল, চন্ননীর মাতো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে, 2.5 মণ ভাত কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। সুতরাং এই কথাগুলো উৎসবের মনের মধ্যে বারে বারে ঘুরপাক খায়। তার কাছের মানুষ, চন্ননী, চন্ননীর মা, তার ছেলে, সবাই হারিয়ে গেছে তার কাছ থেকে। কিন্তু কথাটি হলো, সবাইকে তো জলের তোরে টেনে নিয়ে চলে গেছে, গরু ছাগল টেনে নিয়ে গেছে, মানুষ তো কোন ছাড়। আসলে এই স্থান থেকে এই মানুষগুলোর মূল্য সমাজের বুকে তা প্রকাশ করতে চাইছেন গল্পকার। সমাজের বুকে এই সর্বহারা মানুষদের মূল্য বড় সীমিত। ধনীতান্ত্রিক সমাজ ব্যবস্থা যাদের অনেক আছে, তারা কখনোই এই মানুষদের মূল্য দেয়নি, আজও দেয় না। সাহিত্যিকগণ তাদের সাহিত্যের ভাবনায় যতই সাম্যবাদের কথা প্রকাশ করুক না কেন, প্রতিবাদের সুর ধ্বনিত করুক না কেন, আজও সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি। একদিকে অবস্থান করে সর্বহারার দল, আর আরেক দিকে অবস্থান করে সম্পত্তির ঊর্ধ্বে অবস্থানকারী মানুষের দল। উৎসব এই কথাগুলো ভেবেছে মনে মনে, তার বউ ছেলে মেয়ের কথা। এভাবে ভাবতে ভাবতে ভাতের গন্ধে সে 2.5 মণ কাঠ কেটে ফেলল। দেহে ক্ষমতা ছিল না, শুধু ভাত খাওয়ার এক উদগ্র বাসনা নিয়ে সেই কাঠগুলো কেটেছিল। উৎসব এভাবেই কাঠ কাটা সমাপ্ত করে একটা সময়। কিন্তু কাঠ কাটা সমাপ্ত করবার পর আমরা লক্ষ্য করছি 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। আমরা লক্ষ্য করেছি 5 রকম ভাগে কাঠ ছিল। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু, মা বাইরে যেয়ে বসবো, বাইরে গিয়ে বসবো। বড় পিসিমা কোনো জবাবই দেন না, খানিকটা রাজভারী হয়ে গেছেন তখন, কারণ ততক্ষণে তান্ত্রিক তার বিধান শুরু করে দিয়েছে। কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। তারপর কি করেন? কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। কালো বিড়ালের লোমের সঙ্গে ওই রোগটাকে বেঁধে ফেলেন, ভালো কথা। একই সঙ্গে উপর থেকে নার্স এসে বলে ডাক্তারকে কল দিন। অর্থাৎ পরিস্থিতি খুব জটিল। বড়, মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো। দাদা, না মন্ত্র বললে বটে। বাসিনী তার সাধারণ দৃষ্টিতে দেখেছে এই তান্ত্রিক দারুণ মন্ত্র উচ্চারণ করেছে। যেমন হাকুর পারলে অমনি কথা টাল নিলে, মানে যেই চিৎকার করে এই তান্ত্রিক উচ্চারণ করেছে মন্ত্র, অমনি কর্তার টাল নিলে। অর্থাৎ কর্তার অবস্থা তখন খুব খারাপ। কর্তার দেহ থেকে ব্যাধিটা, অর্থাৎ কর্তার দেহ থেকে সেই রোগটা হাঁচড় পাচড় করে বাইরে বেরিয়ে এলো, একদম বেরিয়ে এসেছে বাইরে। চান করবে তো করে নাও কেন, বলছেন তুমি তা স্নান করে নাও। আমরা এখান থেকে দেখলাম বাসিনী তার সাধারণ দৃষ্টিতে দেখতে পেল, ওহ তান্ত্রিক বোধহয় দারুণ মন্ত্র উচ্চারণ করেছে, যে মন্ত্র উচ্চারণের ফলে একেবারে দেহ থেকে রোগ বেরিয়ে এসছে, চিৎকার করতে করতে বেরিয়ে এসছে। আর সেই চিৎকার করতে করতে যেই দেহ থেকে রোগ বেরিয়ে এসেছে, কর্তারও প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়। তাই
এখানে আমরা লক্ষ্য করলাম ডাক্তারকে কল দিন, বড় বউ এসে বলল, নার্স এসে বলল নিচে, অর্থাৎ ও পরিস্থিতি আরো জটিল হয়েছে। এখন চান করবো নে, উৎসব বলছে। মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে, অর্থাৎ স্নান করলে আর মানা যাবে না, অত্যন্ত খিদে পাবে তখন। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৌলতে, অথচ সেই বাদাতেই উৎসব বাস করে, অর্থাৎ সেই বাদার দৌলতেই এখানে এত প্রাচুর্য। গল্পকার বুঝিয়ে দিতে চাইছেন ক্ষণে ক্ষণে, প্রতিটি বর্ণের গ্রন্থনে এই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়ে থাকা ওই মানুষগুলো, চাষাভুষো মানুষের দল, কৃষক শ্রমিক মানুষের দল, তাদের দৌলতেই সমাজ ব্যবস্থার এত প্রাচুর্য, অথচ তাদের মূল্য সমাজে নেই। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, কিন্তু তবুও তাদের মূল্য সমাজ দেয় কই? ভাত তো খায়নি উৎসব অনেকদিন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের ইচ্ছে যে বাধা থেকে এত প্রাচুর্য, এত ধান চাল আসে, সেই বাধাটিকে খুঁজে বার করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, অনেক উৎসব আছে। এই উৎসব শুধুমাত্র একটি মানুষ নন, অসংখ্য গৃহহীন, অসংখ্য অন্নহীন, বস্ত্রহীন, স্বাস্থ্যহীন, শিক্ষাহীন, নেই রাজ্যের বাসিন্দার অসংখ্য মানুষের প্রতিনিধি ভাত গল্পের এই প্রধান চরিত্র উৎসব, যার জীবনে উৎসব সম্পূর্ণভাবে ধূমায়িত হয়েছে। তাদেরকেও বলবে, উৎসব ফিরে গিয়ে বলবে সেই সকল মানুষকে, চলো আমরা ওই বাদায় যাই যে বাদায় অন্তত অন্যের সংস্থান আছে। উৎসব খুঁজে নিতে চায় সেই বাদাটিকে, যে বাদা থেকে এত চাল আসে বড় বাড়িতে। মন্দিরের চাতালে তাস পেটে তিনটে ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, অর্থাৎ বুড়োকে বাঁচিয়ে তোলার জন্য হোম হচ্ছে, বা ফালতু। কি ফালতু? বেঁচে ও কতদিন জীবন পাবে? 100, যত সব ফালতু। তিনটে ছেলে নিজেদের মধ্যে কথাবার্তা চালায় যে কতদিন জীবন পাবে, বাঁচবে হয়তো 100 বছর, তারপরে মরতে তো হবেই। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না। মনে মনে ভাবে, এত বিশাল যজ্ঞী, এই বিশাল যজ্ঞের পরেও বুড়োকর্তা বাঁচবে না, কি কাণ্ড। মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ, চন্নুনি, ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের মনের মধ্যে আবার সেই কথা দানা বাঁধে, তার স্ত্রী, মেয়ে, ছেলে সবাই অনেক দিন বাঁচত যদি মাতলা তার মাতলামিতে সমস্ত কিছু গ্রাস না করত। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? উৎসব এতদিন কাঁদেনি ভাত খাওয়ার আশায়, আজ হঠাৎ তার মনের মধ্যে উকি ঝুঁকি দেয় তার কাছের মানুষগুলো। আর সেই কাছের মানুষগুলো যেই উকি ঝুঁকি দেয়, তখন তার চোখ থেকে জল ঝরে পড়ে অবিরত ধারায়। তাহলে কি উৎসব সত্যি মানুষ হয়ে গেল? এই মানুষগুলো মানুষ, কিন্তু তাদের আমরা মানুষ ভাবি না কখনো। তাদের মনেও যে আন্তরিকতার ফল্গু ধারা প্রতিক্ষণেই বয়ে চলে, তা আমরা খুঁজে চলার ভাবার চেষ্টা করি না। তাই এই মানুষগুলোকে দূর থেকে বড় বেশি কঠোর, বড় বেশি কঠিন মনে হয়। সব হারিয়েও তারা খেতে চায়। আসলে খেতে চায় কেন? কারণ তারা মনের মধ্যে তাদের সেই প্রাণ শক্তিগুলিকে জাগিয়ে রাখতে চায় যাদেরকে তারা হারিয়েছে। বড় মেয়ে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো এমন হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। ঠাকমা বলতো রন্ন হলো মানক্ষী, ঠাকমা বলতো। তার ঠাকুমার কথা মনে পড়ে ছোটবেলায়, সে বলতো এই কথাগুলি, অর্থাৎ অন্নই লক্ষ্মী। সেই অন্নের খোঁজেই উৎসব আজ বেরিয়েছে। কি হে, কাঁদছো কেন? তাসপেটা ছেলেগুলির একজন জিজ্ঞাসা করে, কি হলো, কাঁদছে কেন? আমারে শুধোচ্ছেন বাবু? উৎসব জিজ্ঞাসা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদা থেকে আসতেছি বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ আর বলতে পারে না। উৎসব, ও। তাসপেটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। তখন বয়স্ক ছেলেটি তার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। এই যে তাসপেটা ছেলেগুলো খানিকটা যেন অস্বস্তির মুখে পড়ে, কারণ এই পরিস্থিতিতে
উৎসবের দুঃখের কথা ভেবে তাদের মনেও খানিকটা হলেও কষ্টের ভাব জেগে ওঠে। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। তারপর ঘুম ভাঙে একটা সময় তার, ইস এই যে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? তাকে কে একটা লোক ঠেলা দিয়ে ডাকছে, ওঠো ওঠো, কে তুমি? বাবু গো বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? জিজ্ঞাসা করছে। চুরির মতলবে? বড় সন্দেহের নজরে দেখে। আসলে সন্দেহের নজরে দেখে তারা যাদের মনে সন্দেহ দানা বাঁধে প্রতিক্ষণে। না বাবু, এই বাড়িতেই কাজ করতেছিলাম। অতি সাধারণ দৃষ্টিভঙ্গিতে, অতি সাধারণ জীবনযাপনের মানুষ এই মানুষটি তখন উত্তর দেয়, এই বাড়িতে সে কাজ করছিল। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা, এসব দেখে উৎসবের মনে একটা সন্দেহ হয়। কি হয়েছে বাবু? জিজ্ঞাসা করে। কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। কি বিলাপ? কি বলে চিৎকার করে, তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা। তার দাদাকে উদ্দেশ্য করে বলে যে তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো, যজ্ঞী হলো আর তুমিও মরলে। ও দাদা, তুমি যে 82তে যাবে তাকে জানতো গো, তোমার তো 98 বছর বাঁচার কথা গো দাদা। এইসব বলে বিলাপ শুরু করে। প্রলাপ এবং বিলাপ দুটোই একসঙ্গে চলে। 82তে চলে গেল, তার 98 বছর বাঁচার কথা ছিল। এসব বলে মূলত পিসিমা কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে। বাসিনীকে দেখতে পায় উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কে তো না এলে বেরোনো নেই, কে যেন বলে। উৎসবের বুঝতে অসুবিধা হয়নি যে বুড়ো কর্তা তিনি পরলোক গমন করেছেন। এই এত বড় হোমযজ্ঞী, এই এত বড় অর্থের অনর্থক প্রয়োগ, তাও তাকে বাঁচিয়ে রাখতে পারেনি। অথচ ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা উৎসব তার সমস্ত মানুষকে হারিয়েছে কোন রকম প্রাচুর্য ছাড়াই। আমরা এই অংশটাকে যে প্রশ্নগুলো দেখে নেব, লাইনগুলো উল্লেখ করে দিয়েছি, প্রশ্ন বলে দিচ্ছি। সমস্ত প্রশ্নগুলোই প্রায় 1 নম্বরের মানের হবে। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, 1 নম্বর মানের হবে। গরিবের গতরের সস্তা দেখে, ফুটন্ত ভাতের গন্ধ কাকে কেন উতলা করে, গরিবের গতর কারা কেন সস্তা দেখে বলে বক্তার মনে হয়েছে। উৎসবের বাদায় শুধু গুগলি, গেড়ি, কচু শাক, শুষ্ণ শাক। উৎসবের এমন মনে হয়েছে কেন? বড় পিসিমার কোনো জবাবই দেন না। বড় পিসিমার জবাব না দেওয়ার কারণ কি ছিল? মাথায় জল পড়লে পেট মানতে চায়নি মোটে। অংশটির বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা এই উক্তিটি করেছেন? এমন যজ্ঞের পরেও বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না? এই প্রশ্নটি তা কার মনে দেখা দিয়েছিল? তার মনে এমন প্রশ্ন জেগে উঠল কেন? এই প্রশ্নগুলো সবই 1 নম্বরের মতন করে লিখো, অর্থাৎ এসিকিউ প্যাটার্নের হবে এগুলো, কেমন? বেশ, আর একটা ক্লাস সম্পন্ন করলেই আমাদের মোটামুটি এই গল্পটি সম্পূর্ণভাবে সমাপ্ত হবে। তো অন্তিম ক্লাসে আমি সামগ্রিকভাবে গোটা গল্পটি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে দেব। আজ 3য় ক্লাসে এতটাই থাক। সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসের সঙ্গে জুড়ে থাকো আর আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো।